মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার প্রথম জন্মদিন আজ। আনন্দের জোয়ারে ভাসছে পরিবার স্বজনরা। সুরাইয়ার জন্য তৈরি হয়েছে নতুন জামা, কাটা হয়েছে জন্মদিনের কেক। আনন্দের দিনে প্রতিবেশীরাও করেছেন মিষ্টিমুখ। এক ঘন্টা আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছি আমি মাহমুদা মৌমিতা। খেলাধুলার সব খবর জানাবো আমি সঞ্জয় তরফদার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইউএনও হয়রানিতে জড়িত প্রশাসনের কর্মকর্তারাও শাস্তি পাচ্ছেন, বরিশালে মামলা প্রত্যাহার। এইচএসসিতে পাশের হার 6 ভাগ কম, জিপিএ 5 কমেছে 20,000। কুমিল্লায় ফল বিপর্যয়। বিপিএল ক্রিকেট গভর্নিং কাউন্সিলের সভাকাল, চূড়ান্ত হবে আইকন ও বিদেশি খেলোয়াড় কোটা। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়। এইচএসসিতে কমেছে পাশের হার। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারেক সালমনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহার করেছেন বরিশালে আইনজীবী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ওবায়দুল্লাহ সাজু। সকালে তার মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করেন বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অমিত কুমার দে। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, ইউএনও তারেক সালমানকে হয়রানিতে প্রশাসনের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বিকৃত ছবি ছাপানোর অভিযোগে ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে গত 7 জুন বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে 5 কোটি টাকার মানহানির মামলা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুল্লাহ সাজু। এর আগে এ নিয়ে ইউএনওকে কারণ দর্শাতে বলেছিলেন জেলা প্রশাসক। ওবায়দুল্লাহ সাজুর করা মামলায় 19 জুলাই হাজিরা দিতে গেলে 2 ঘন্টার হাজতবাস করতে হয় ইউএনও সালমনকে। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে সাজুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পরিস্থিতি বদলে যাওয়ায় পরে শুনানির শুরুতেই মামলা প্রত্যাহারের আবেদন করেন বাদী। আদালত তা গ্রহণ করে। আদালত মামলা প্রত্যাহারের কারণ জানতে চাইলে একে ভুল বোঝাবুঝি বলেন বাদী। মামলাটি প্রত্যাহার করছি, ঘটনা হয়েছে কি যে আমার কারণে আমরা মামলাটি করছিলাম, দেখি উনি একটা ছবি দেখাইছে ফার্স্ট পেজে না লাস্ট পেজে, সেইটা আবার ফার্স্ট পেজে দেখাইছে, তাই আমি মামলাটা প্রত্যাহার করে নিয়েছি। শুনানিতে ইউএনও সালমন উপস্থিত না থাকলে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা হাজির হয়েছিলেন। স্টেশনের একজন সদস্য পেয়ে আমাদের একজন সহকর্মী, তার প্রতি আমাদের সহানুভূতি আছে, আমাদের সহমর্মিতা আছে এবং অন্যায়ভাবে এটি হয়েছিল মামলাটি। আমরা সে কারণে আজকে তার সাথে সহানুভূতি প্রকাশের জন্যই আমরা এখানে এসেছি। এই ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ। সকল মহলের মধ্যে একটি স্বস্তি ফিরে আসবে আমি মনে করি, এইটার প্রতি শ্রদ্ধা জানিয়ে সে মামলাটি তুলে নিয়েছে। এদিকে গাজী তারিক সালমনকে নাজেহাল করা হয়েছে এমন অভিযোগে বরিশাল আদালত পুলিশের 6 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তবে ইউএনওকে কোনো বল প্রয়োগ করা হয়নি বলে দাবি করেছেন বরিশালের পুলিশ কমিশনার। আইনজীবীদের পক্ষ থেকে পুলিশকে চাপ সৃষ্টি করাটা অবশ্যই যথাযথ না, তবে আনফরচুনেটলি সেদিন করা হয়েছিল এবং আমি তো বলবো আমার কোর্টের যিনি এটিএসআই ছিলেন তিনি যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন যে এত প্রায় 50 জন আইনজীবীর প্রেশার সত্ত্বেও তিনি হ্যান্ডকাপ না পরিয়ে ভদ্রভাবে ইউএনও সাহেবকে নিয়ে গেছেন হাত ধরে। বিষয়টি তদন্তে ঢাকা থেকে পুলিশের 3 সদস্যের প্রতিনিধি দল বরিশাল গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে 2014 সালে সংসদ নির্বাচন হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতান্ত্রিক ধারাবাহিকতার রক্ষায় আগামীতেও যে কোনো প্রতিকূল পরিবেশ মোকাবিলায় প্রস্তুত থাকতে জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। জনসেবার পরিধি বাড়াতে সম্পদ ও প্রযুক্তি ব্যবহারে বিশেষ অবদান রাখা মেধাবী কর্মকর্তাদের জনপ্রশাসন পদক দিয়ে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরি মানে শুধু রুটিন দায়িত্ব পালন নয় মন্তব্য করে উদ্ভাবনী কর্মকাণ্ড দিয়ে জনসেবার পরিধি বাড়াতে কর্মকর্তাদের তাগিদ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। বেতন ভাতা বাড়ানোর পর দুর্নীতি অনিয়ম চলতে পারে না বলেও সতর্ক করেন তিনি। 2014 সালে নির্বাচন
ঠেকানোর অনেক চেষ্টা করা হয়েছিল, পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হয়েছিল। তারপরেও আমি ধন্যবাদ জানাই যে আমাদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল সদস্যরা, আমাদের 3 বাহিনী সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টা চালিয়েছিলেন দেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে এবং যার ফলে নির্বাচনটা অনুষ্ঠিত হয়। জনসেবামূলক কাজে সরকারি কর্মকর্তারা তহবিল গঠন করলে তাতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ বরাদ্দের ঘোষণা দেন শেখ হাসিনা। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে 2014 সালে পুনরায় আমরা সরকার গঠন করি। সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকার কারণে আজকে সত্যিকারভাবে উন্নয়নটা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারছে, উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে এবং দেশের মানুষের ভিতরে একটা আস্থা বিশ্বাস ফিরে এসেছে। এই আস্থা বিশ্বাস যেন মানুষের মনে থাকে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেদিকে সকলকেই লক্ষ্য রাখতে হবে এবং যে কোনো প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ভালো কাজের জন্য বঙ্গবন্ধু পদক প্রবর্তনের প্রস্তাব করেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার কমেছে প্রায় 6 ভাগ। জিপিএ 5 কমেছে 20,000। কুমিল্লা বোর্ডে পাশ করেছে মাত্র 49.52%। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দাবি, ভালোভাবে খাতা মূল্যায়নের কারণেই ফল কিছুটা খারাপ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে এবার ফল ঘোষিত হলো। 8টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় 11,63,370 শিক্ষার্থী। পাশ করেছে 8,01,711 জন। গতবারের থেকে কমেছে 97,439 জন। এবার জিপিএ 5 পেয়েছে 37,969 জন। গতবারের চেয়ে যা 20,307 জন কম। 10টার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পাশের হার ও জিপিএ 5 কমার কারণ ব্যাখ্যা করেন শিক্ষামন্ত্রী। আমাকে কেউ বলেছেন বিচ্ছিন্নভাবে কোথাও যে আমাদেরকে তো আগে জানান নাই। এটা তো আগে কাউকে জানানোর ব্যাপার না। খাতা আমরা ভালো করে দেখবো, আগে দেখতে পারি নাই, এখন ভালো করে দেখছি, এটা কাকে জানাইয়া দেখার ব্যাপার নেই। শিক্ষার মান বাড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন শিক্ষামন্ত্রী। যে আমাদের এই শিক্ষার মান কিংবা আমাদের অগ্রগতি সেটা অব্যাহত আছে। তবে আমি আগেও বলেছি, বারবার বলছি, যে মান আমাদের বেড়েছে সেটা একটা স্বাভাবিক অবস্থার মধ্যেও বাড়ে, আমাদেরও কিছু বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ শিক্ষার গুণগত মান। এবছর কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 72। গতবার যা ছিল 25। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংরেজিতে 38% শিক্ষার্থী ফেল করায় কুমিল্লায় এবার ফল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। অন্যদিকে খারাপ ফলের জন্য সৃজনশীল প্রশ্ন আর দক্ষ শিক্ষকের অভাবকে দায়ী করছেন শিক্ষার্থী এবং শিক্ষাবিদরা। এবছর এইচএসসিতে সবচেয়ে কম শিক্ষার্থী পাশ করেছে কুমিল্লা বোর্ডে। পাশের হার 49.52, গতবারের চেয়ে যা 15% কম। গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,912 জন, এবার তা দাঁড়িয়েছে 678 জনে। সব দিক দিয়ে আমাদের ইংরেজিতে খুব খারাপ হয়েছে, আর ইংরেজিতে আমরা যে ফলাফলটা চেয়েছি সেটা পাই না। আমরা আমাদের পরীক্ষা দিয়েছি খুব ভালোই, কিন্তু আমাদের রেজাল্টটা যে এরকম হবে আমরা সেটা জানি না। কোয়েশ্চেন প্যাটার্নটা ওইটাই হয়েছে, বাট একটু হার্ড হয়ে গেছে, কারণ 3টা প্যাসেজ অ্যান্সার করতে হয়, যেটা অনেক টাফ। তাও যেটা দিছি কিন্তু ইংলিশে প্লাসটা আসে নাই। শুধু ইংরেজিতেই পাশের হার মাত্র 62.06, অর্থাৎ 38% শুধু ইংরেজিতেই ফেল করেছে। ইংরেজি ফলাফল খারাপ হওয়ার কারণেই আমাদের এই ফলের এই নিচের দিকে নিম্নগতি। খারাপ ফলাফলের জন্য নতুন ধারার প্রশ্ন আর পাঠদানকারী দক্ষতাকে দায়ী করছেন শিক্ষকরা। দুর্বল ও মাঝারি মানের ছাত্রছাত্রী, তাদের জন্য এই বইটা অপেক্ষাকৃত অনেক কঠিন, কারণ এখানে গতানুগতিক মুখস্থ করার থেকে ছাত্রছাত্রীদের সৃজনশীল রাইটিং, ক্রিয়েটিভিটির বেশি প্রয়োজন, যা তারা দিতে পারেনি। গ্রামের কলেজগুলোতে যারা ইংরেজি পড়ায় তারা মানসম্মত শিক্ষক না, তাদেরকে মানসম্মত করতে পারা যাবে, উদ্যোগ নিতে হবে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে। কুমিল্লা বোর্ডে এবছর অংশ নেয় 1,372 জন শিক্ষার্থী, পাশ করেছে 49,704 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
শাহবাগে বিক্ষোভের সময় আহত তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান আর দেখতে পাবেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নন চিকিৎসকেরা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক গোলাম মোস্তফা দুপুরে কথা জানান। তিনি বলেন 2-1 দিনের মধ্যে সিদ্দিকুরের চোখে আরেকটি অস্ত্রোপচার করা হবে, এরপর বোঝা যাবে তিনি দেখতে পাবেন কিনা। পরীক্ষার সূচি ঘোষণার দাবিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর 7টি সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন সিদ্দিকুর। পুলিশের ছোড়া টিয়ার সেলের আঘাতে তিনি আহত হয়েছেন বলে অভিযোগ করছেন সহপাঠীরা। এই ঘটনার তদন্ত করছে ডিএমপি। আজকে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছি যে রোগীর চোখটা এখন রোগী মাঝে মাঝে বলছে যে আলো দেখতে পাচ্ছি, আবার মাঝে মাঝে বলছে আলো দেখতে পাচ্ছি না। এটা একটা আশার আলো। এরপর আরেকটা অপারেশন লাগবে, ওই অপারেশন পর আমরা বুঝতে পারবো যে রোগীর অবস্থাটা কোন দিকে যায়, সে কতটুকু দেখতে পাবে কি পাবে না। 7 কলেজের শিক্ষার্থীদের সংকটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবহেলা এবং প্রস্তুতির অভাবকে দায়ী করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলে সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে তিনি এই মন্তব্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় পূর্ব উপাচার্য প্রফেসর আখতারুজ্জামান সাহেবের বক্তব্য শুনলাম। এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এই কলেজগুলোকে সংযুক্ত করার পূর্বে একটিবারের জন্য কি আলাপ আলোচনা সেখানে হয়েছে? যে প্রস্তুতি থাকা দরকার ছিল সেই প্রস্তুতি কি নেওয়া হয়েছে? অর্থাৎ যে উৎসাহ উদ্দীপনা নিয়ে 7টি কলেজকে সংযুক্ত করা হলো, ঠিক এক সমপরিমাণ যদি উদ্যোগ প্রচেষ্টা থাকতো তাহলে আমার তো মনে হয় যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হতো না। খালেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ইঙ্গিত দিচ্ছেন হারুনুর রশিদ। আমার যেটা মনে হয় যে আমি কোনোদিন আসলে দেখি নাই যে কোনো শিক্ষার্থীরা ঠিক সময় মতো পরীক্ষার জন্য আন্দোলন করে। আমরা সব বরাবর দেখি যে দেরিতে পরীক্ষার জন্য আন্দোলন করে থাকে। তো এই যে টানা হেঁচড়ার মধ্যে তাদেরকে ফেলে দিল, এই সমাধানটার জন্য আসলে আমি মূলত দায়ী করব যে এই তাদের প্রশাসনের দুর্বলতা আমি মনে করি যে তারা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যা বলতে চাইলেন যে আমরা কিছুটা শুনেছি যে পুরো বক্তব্যটা তার প্রফেসর হারুনুর রশিদ তিনি স্পষ্ট বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যখন এই 7টি কলেজের দায়িত্ব দেওয়া হলো, একাডেমিক দায়িত্ব, সেটা এই বছরের 16 জানুয়ারি, তারপর থেকে এখন পর্যন্ত তিনি প্রশ্ন করছেন যে তারা কিভাবে পরীক্ষা দেবেন, তাদের খাতাকে মূল্যায়ন করা হবে, তাদের একাডেমিক ক্যালেন্ডার কি হবে, সে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক কাউন্সিলে কোনো ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা। প্রফেসর আখতারুজ্জামান প্রো উপাচার্য তিনি অবশ্য বলছেন যে এই বিষয়টি বলার জন্য তিনি সঠিক লোক নন, ভাইস চ্যান্সেলর আছেন, তিনি হয়তো এই বিষয়টি বলতে পারতেন। কিন্তু আমরা আসলে এখনো জানি না যে কেন, যে প্রশ্নটি আমাদের সবার মনে আছে, কেন বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে 7টি কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করেছে তারা পরীক্ষার রুটিন কিন্তু এখন পেয়ে গেছেন। তো রুটিন পাওয়ার জন্য, পরীক্ষার রুটিন পাওয়ার জন্য শিক্ষার্থীদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, এবং রাস্তায় নেমে আন্দোলন করাটাকে আমি একটু ভালো বলছি না, কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করবে, তাদের সাথে শিক্ষার্থীরা কিন্তু 5 মাস এগিয়ে গেছেন, তাদের শিক্ষার্থীরা 5 মাস এগিয়ে গেছে। সবচেয়ে বড় যে বিষয়টি ছিল, আমি জানি যে আমার পরীক্ষাটা কে নেবেন, আমি জানি যে আমার রুটিনটা কে করবেন, সেটা কিন্তু একটা অনিশ্চিত অবস্থা না। কিন্তু আমি যদি জানি যে আমার পরীক্ষাটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিবে কি নিবে না, সেটা নিয়ে আমার মনে যখন সন্দেহ দেখা দেয়, এবং আমি কাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলাম, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সম্পর্কে কোন রকম আগ্রহ দেখাচ্ছে কিনা তার কোনো লক্ষণ আমি আসলে। কিন্তু হারুন স্যার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর এখানে দোষটা পেয়েছেন, কিন্তু এতগুলো শিক্ষার্থীর যেহেতু জীবন এখানে অনেকখানি ঝুলে আছে, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো উচিত ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাগাদা দেওয়া, যে ওদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হোক, কারণ হচ্ছে এটা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা খুবই ইন্টারেস্টিং। আপনি দেখছিলেন, আপনি এডিটরের দায়িত্ব পালন করছিলেন যখন আমি এডিটর স্পিক করছিলাম, আপনি দেখছিলেন যে প্রশ্ন যখন আমি প্রফেসর হারুনুর রশিদ করেছি তখন প্রফেসর হারুনুর রশিদ বলেছেন যে নীতিগুলি নেওয়া হয়েছিল, যে মানে যে মিটিং মিনিটস করা হয়েছিল 16 জানুয়ারি এই 7টি কলেজকে ঢাকা ইউনিভার্সিটিতে করার সময়, সেই সময় যে সিদ্ধান্তের কথা, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কিছুই করার ছিল না। এখন যদি এই 7টি কলেজের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো কিছু করতে মানে প্রশ্ন জানতে চাইতো, সেই ক্ষেত্রে সেটা আবার অতি উৎসাহ মনে করা হবে কিনা সেই শঙ্কাও তার ছিল। প্রফেসর হারুনুর রশিদের মনে এই শঙ্কাও জেগেছে, তিনি যদি আহত সিদ্দিকুরকে দেখতে যান তাহলে আবার কোন মহল কি বলবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে উদ্ধৃত করেছেন, তিনি বলেছেন যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। তো সুতরাং মানে এই ক্ষেত্রে আর কি বলা যায়, আসলে এই শিক্ষার্থীদের আসলে যত দ্রুত সমাধান করা যায় সেটি কিন্তু আসলে চিন্তা করা উচিত। আমার মনে হয় যে সেটি তো অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। আমরা একটা বিরতি নিচ্ছি।
9:21 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। বান্দরবানের রুমায় প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে একজন মারা গেছেন, আহত হয়েছেন 3 জন, নিখোঁজ আছেন 4 জন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবানের সঙ্গে অন্য জেলার যোগাযোগ ব্যবস্থা। এদিকে রাঙ্গামাটি এবং কক্সবাজারেও পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিপাতের মধ্যেই সকালে জেলা শহর থেকে রুমায় যাচ্ছিল বাসটি। 10টার দিকে দৌলিয়ান পাড়ায় পৌঁছে চালক দেখতে পান পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে সড়ক। হেঁটে জায়গাটি পার হচ্ছিলেন যাত্রীরা। হঠাৎ তাদের উপর ধসে পড়ে বিশাল মাটির স্তূপ। কিছু মানুষ পার হয়ে গেছে, আর কিছুগুলো যাওয়ার সময় ওইখান থেকে পাহাড় ভেঙে পড়ে সবগুলো নিচে নেমে গেছে। 5-6 জন নিচে নেমে গেছে। দুপুর 3টার দিকে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। বৃষ্টির কারণে মাটি চাপা পড়াদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি ভিতরে আর কেউ আছে কিনা। আমরা নিশ্চিত নই ভিতরে আদৌ কেউ আছে কিনা, বাট থাকলে আমরা অবশ্যই আজকে ভিতরে সব খুঁজে বের করার চেষ্টা করছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। 20 জনের টিম বান্দরবান থেকে এখানে এসেছি, ইকুইপমেন্টস নিয়ে আমরা উদ্ধার কাজে অলরেডি নেমে পড়েছি। রাঙ্গামাটিতে ভারী বৃষ্টির কারণে আবারও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। ধসের শঙ্কায় বন্ধ রাখা হয়েছে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক। ভারী বর্ষণের কারণে কক্সবাজারেও পাহাড় ধসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। যেহেতু গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, সেই হিসাবে কক্সবাজারে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সম্প্রতি পাহাড় ধসে রাঙ্গামাটিতে মারা গেছে 120 জন, খাগড়াছড়িতে 4 জন, বান্দরবানে 7 জন এবং কক্সবাজারে মারা গেছে 2 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খেলাধুলা খবরের জন্য সঞ্জয় তরফদার আপনার কাছে যাচ্ছি। কালকে বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং আছে, যেখানে অনেকগুলো বিষয় সিদ্ধান্ত হবে কে কোন টিমের আইকন থাকছেন, কতজন বিদেশি খেলোয়াড় খেলবেন, এই খবরগুলো জানাবো। আরো কিছু খবর আছে আমার কাছে, বিরতির পর আরো যা থাকছে। অনুশীলনে চোট পেয়েছেন মাহমুদুল্লাহ, ইনজুরি কাটিয়ে ক্যাম্পে পেসার রুবেল। এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচ, প্রতিপক্ষ ফিলিস্তিন। নটা 29 ফিরলাম রাত 9টা বাংলাদেশে। নতুন আইকন কি হচ্ছেন, আগের তালিকা থেকে ছিটকে পড়ছেন কারা, একাদশে কি বাড়ানো হবে বিদেশি ক্রিকেটারের সংখ্যা, এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সোমবারের বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায়। টাইগার অধিনায়ক মাশরাফি মুর্তজা চান আগের নিয়মেই খেলানো হোক 4 জন বিদেশি। বিপিএল সিজন 5-এ কয়জন বিদেশি খেলানো যাবে, এ প্লাস ক্যাটাগরিতে থাকছেন কে। নিয়ম নীতি এখনো চূড়ান্ত করেনি গভর্নিং কাউন্সিল। তবে রংপুর, খুলনা, কুমিল্লার মতো দলগুলো এ প্লাস ক্যাটাগরি হিসেবে দলে ভিড়িয়েছে মাশরাফি, মাহমুদুল্লাহ, তামিমদের। বাকি দলগুলো অনেকটা ঠিক করে ফেলেছে খেলোয়াড় তালিকা। গত আসরে আইকন ছিলেন তামিম, মাশরাফি, সাব্বির, মাহমুদুল্লাহ, সৌম্য, সাকিব ও মুশফিক। দলগুলো যেখানে আগের আইকন ধরে এগোচ্ছে, সেখানে আসছে পরিবর্তন। সৌম্য, সাব্বিরের জায়গায় এবার আইকন কিংবা এ প্লাস ক্যাটাগরিতে থাকার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েসের। কিছু রুলস একদম ফিক্স থাকা উচিত। এটা যেরকম প্লেয়াররা সাফার করছে, আমরা ফ্র্যাঞ্চাইজরাও সাফার করছি, আমরা সবাই সাফার করছি। এখানে আইকন নিয়ে যেটা কন্টিনিউটি নাই। আপনার আইকন এখন আমার টিমে যদি 3টে প্লেয়ার থাকে, 4টে প্লেয়ার থাকে, 2-3 বছর ধরে খেলে আসছে, তাদের মধ্যে যদি একজন আইকন হয়ে যায়, এটা আমি সাফার করবো। 4টা ফ্র্যাঞ্চাইজি, এটা আমার কাছে ইনফরমেশন আছে। ওভারঅল 5 জন ফ্র্যাঞ্চাইজি, কিন্তু 4 জন বিদেশি খেলোয়াড়ের পরে রায় দিয়েছিলাম। আমরা লোকাল প্লেয়ার বেশি চেয়েছি, বাট আই ডোন্ট নো বিপিএল গভর্নিং বডি কি সিদ্ধান্ত নেয়। এবারের আসরে একজন বেশি বিদেশি খেলানোর দাবি জানিয়েছে কিছু ফ্র্যাঞ্চাইজি, মত আছে তার বিপক্ষেও। বিপিএল গভর্নিং কাউন্সিল অথবা মালিকদের টেবিলে যাই ঘটুক না কেন, ক্রিকেটাররা অবশ্য এর বিপক্ষে। আমি মনে করি যে যদি 4 জন থাকে, সেক্ষেত্রে হবে কি আমাদের 7 জন খেলবে, এবং 7 জনের খেলার সুযোগ মানে আপনি যদি 8টা টিম দেখেন, প্রায় 56 জন প্লেয়ার খেলবে, এবং সেটা ঘুরে ফিরে প্রায় 100 জন হতে পারে। তো 100 জন খেলোয়াড়ের সুযোগ থাকা মানে আপনার যে কোনো 2 জন যদি আমরা এই একটা সিজন থেকে বের হয়, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে। নতুন ভেন্যু হিসেবে যোগ হচ্ছে সিলেট। এই ভেন্যুতে কয়টি ম্যাচ হবে, উদ্বোধনী অনুষ্ঠানকে কোন তারকারা আলোকিত করবেন, এইসব সিদ্ধান্ত আসতে পারে সভায়।
মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাকিবের পর এবার চোটে পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার জিম করার সময় পিঠে ব্যথা পান এই অলরাউন্ডার। হাসপাতালে তার পিঠে স্ক্যান করা হয়েছে, রিপোর্টের জন্য অপেক্ষা করছে বিসিবি। তবে জানা গেছে চোট গুরুতর নয়। সুসংবাদ, চোট কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন পেসার রুবেল হোসেন। রঙিন পোশাকে যতটা উজ্জ্বল রিয়াদ, সাদা পোশাকে সাম্প্রতিক সময়ে ততটাই বিবর্ণ তিনি। বাজে ফর্মের কারণে শততম টেস্টে জায়গা হয়নি। অস্ট্রেলিয়া সিরিজে আবারও নিজেকে ফিরে পেতে রিয়াদ ছিলেন মরিয়া। তাই ফিটনেস ক্যাম্পের মাঝেও ব্যাট প্যাড নিয়ে নেমে পড়েছেন সুযোগ পেলেই। যেভাবেই হোক অজিদের বিপক্ষে রানে ফিরতে হবে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বাদ সাধল ইনজুরি। রোববার জিমে হঠাৎই পিঠে টান পড়ে এই অলরাউন্ডারের। ব্যথা বাড়লে তাকে নিয়ে যাওয়া হয় বিসিবি চিকিৎসকের কাছে। তার পরামর্শে স্ক্যান করাতে রিয়াদকে পাঠানো হয় হাসপাতালে। স্ক্যান রিপোর্টের উপরই এখন নির্ভর করছে রিয়াদের ভাগ্য। রিয়াদের ইনজুরির দিন চোট কাটিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন রুবেল হোসেন। এমনিতেই ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছে রুবেলকে, কিন্তু তার এবারের ইনজুরিটা ছিল অদ্ভুত। মাঠে বল কিংবা ফিল্ডিং করতে গিয়ে নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের পর হোটেল রুমের দরজায় ধাক্কা লেগে মুখে আঘাত পান রুবেল। প্রথমে এই ব্যথাকে খুব একটা পাত্তা না দিলেও পরে তাকে যেতে হয়েছে চিকিৎসকের ছুরির নিচে। 10 তারিখ থেকে ক্যাম্প শুরু হলেও তাই যোগ দিতে পারেননি রুবেল। আবারও 22 গজে গতির ঝড় তোলার অপেক্ষায় রুবেল, অপেক্ষায় টাইগার ভক্তরা। পেস বোলিং কোচ ওয়ালশের স্কিল ক্যাম্পেও যোগ দিবেন দ্রুত। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। এফসি অনূর্ধ্ব 23 ফুটবলের কোয়ালিফাইং রাউন্ডে নিয়ম রক্ষার ম্যাচে আজ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 10:30টায়। প্রথম 2 ম্যাচ হেরে এরই মধ্যে বাছাই পর্ব থেকে ছিটকে পড়েছে লাল সবুজরা। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে 7 গোল হজমের পর দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের কাছে হার 3-1 গোলে। ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামার আগে জিম আর সাঁতার কেটেই সময় পার করেছেন তারা। শক্তির বিচারে ফিলিস্তিনের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও ভালো ফুটবল খেলেই দেশে ফিরতে চায় ওর্ডের শিষ্যরা। المنتخب البنغالي سنتحدث عنه بعد قليل. عرضية من آدم القرشي। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রাক মৌসুম প্রস্তুতির সুযোগটা পরীক্ষা নিরীক্ষার কাজে লাগাতে চান রেড ডেভিল ম্যানেজার জোসে মরিনিও। অন্যদিকে রোনালদো, রামোসদের অনুপস্থিতিতে নতুনদের পরখ করার সুযোগ রিয়াল মাদ্রিদের ম্যানেজার জিনেদিন জিদানের সামনে। ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 3টায়। সময় এখন দলবদলের। থিঙ্ক ট্যাঙ্কের যত মনোযোগ ট্রান্সফার উইন্ডোতে। অহর্নিশি অঙ্ক কষছেন নতুন স্কোয়াড আর সেরা কম্বিনেশনে। জিদান মরিনিওদের ভাবনায় হাওয়া দিচ্ছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ। খেলার ছলে পরখ করে দেখা হচ্ছে খেলোয়াড়দের, বিশ্লেষণ হচ্ছে সামর্থ্যের। গ্যালাকটিকোদের বিপক্ষে ম্যাচটাও সে পরিকল্পনায় কাজে লাগাতে চান জোসে মরিনিও। সর্বশেষ 3 ম্যাচে দলকে 3টি আলাদা ফরম্যাটে খেলিয়েছি, ফলে চেয়ে আপাতত পরীক্ষা নিরীক্ষায় গুরুত্ব দিচ্ছি। চেষ্টা করছি ভিন্ন কিছু করার। মাতামাতি মেনে নিলেও বাড়াবাড়িতে আপত্তি রেড ডেভিল বসের। জল ঢেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জনে। জিনেদিন জিদানও পরিষ্কার করে বলেছেন সান্তিয়াগো বার্নাবুতেই থাকছেন CR7। আমি যখন অন্য ক্লাবের খেলোয়াড়কে নিয়ে কথা বলি তখন ক্লাবটির ম্যানেজারের নিশ্চয়ই ভালো লাগে না। তেমনি কেউ যদি আমার খেলোয়াড়ের দিকে হাত বাড়ায় আমারও নিশ্চয়ই ভালো লাগবে না। রোনালদো মাদ্রিদে বেশ ভালো আছে, আমি তাকে ম্যান ইউতে ফেরানোর কোনো প্রয়োজন অনুভব করিনি। তাহলে অহেতুক কেন এই প্রসঙ্গে শক্তি আর সময় খরচ করব? রোনালদো সান্তিয়াগো বার্নাবুতে থাকছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নতুন মৌসুমের আগে ওর একটা ভালো বিশ্রাম দরকার। 5 আগস্ট সুপার কাপে ম্যান ইউর বিপক্ষে ম্যাচেই সে মাঠে ফিরবে। দু দলের হেড টু হেডে রয়েছে সমতা, তবে অভিজ্ঞতা আর সামর্থ্যে এগিয়ে থাকছে ম্যান ইউ। পগবা, মার্শালদের সাথে সমন্বয়ের সুযোগ লুকাকুর সামনে। অন্যদিকে রোনালদো, রামোসদের অনুপস্থিতিতে নেতৃত্বের ভার বেল, মডরিচদের কাঁধে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আমার কাছে। আরো খবর জানাবেন মৌমিতা ও খালেদ। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। উত্তরায় এএসপি মিজানুর রহমানকে হত্যা করেছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। 21 জুন ভোরে প্রাইভেট কারে তুলে নিয়ে ছিনতাই এসবের পরিচয় পেয়ে তাকে হত্যা করা হয়। পুলিশকে এসব তথ্য জানিয়েছেন শনিবার রাতে টঙ্গী থেকে গ্রেপ্তার শাহ আলম।
সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান হত্যার ঘটনায় টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয় শাহ আলমকে। তিনি এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দাবি করে পুলিশ বলছে এর পেছনে মূল উদ্দেশ্য ছিল ছিনতাই। গ্রেপ্তারের পর হত্যার দায় স্বীকার করে তার আরও সহযোগী মিন্টু, কামাল ও ফারুকের নাম জানিয়েছে শাহ আলম। এই গাড়িতে মোট 4 জন ছিল। শাহ আলম বুড্ডাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে সে ছাড়াও আরো 3 জন ছিল, তার ভিতরে একজন ছিল ড্রাইভিং সিটে, আর বাকি যারা অর্থাৎ সামনে বাম পাশে বসা ছিল শাহ আলম ওরফে বুড্ডা এবং পিছনে দুই পাশে বসে মাঝখানে বসিয়েছিল এএসপি মিজান সাহেবকে। 50 মিজানুর হাইওয়ে পুলিশের সাভার সার্কেলের দায়িত্বে ছিলেন। 21 জুন ভোরে সাধারণ পোশাকে উত্তরার বাসা থেকে যাচ্ছিলেন সাভার। গাড়ি না পেয়ে উঠে পড়েন একটি প্রাইভেট কারে। সেখান থেকেই তাকে হাত পা বেঁধে নিয়ে যাওয়া হয় উত্তরার 10 নম্বর সেক্টরে। ছিনতাইয়ের পর পরিচয় জানতে পেরে শ্বাসরোধ করে হত্যা করা হয় এই পুলিশ কর্মকর্তাকে। রূপনগরের বিরুলিয়া ব্রিজের কাছে ফেলে দেওয়া হয় মরদেহ। প্রাইভেট কার তাকে সাভারে নিয়ে যাবে অন্যান্য যাত্রীদের সাথে এই ধরনের প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতি দিয়ে ওনাকে আসলে প্রাইভেট কারে উঠায়। পথিমধ্যে উনি ইতিমধ্যেই তারা জেনে যায় যে সরকারি লোক এবং পুলিশে কর্মরত, ফলে তাকে গাড়ির ভিতরেই হত্যা করে। 21 জুন এ ঘটনায় মিজানুরের ছোট ভাই মাসুম তালুকদার রূপনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। কারো নাম উল্লেখ না করে এতে আসামি করা হয় অজ্ঞাত পরিচয় একাধিক ব্যক্তিকে। আব্দুল্লাহ রফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো সব খবর জানার আগে দিচ্ছি একটি বিরতি, আর ফিরে এসে যা থাকছে। শাকিব খানকে নিষিদ্ধ করার কারণ জানতে চায় হাইকোর্ট, জবাব দিতে হবে চলচ্চিত্র পরিবারকে। এটা 45 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। খালেদ এবং সঞ্জয়, আমরা এই যে এইচএসসির আজকে ফল বেরিয়েছে সেটির পাশের হার নিয়ে আমরা মতামত চেয়েছিলাম, বেশ কিছু মতামত এসেছে। ইমরান তিনি বলছেন এবার পরীক্ষার উত্তরপত্র সঠিক মূল্যায়ন করা হয়েছে তাই পাশের হার কমেছে। আসিফ তিনি মনে করেন শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন ফর্মুলা যোগ করায় পাশের হার কমে যাওয়ার প্রধান কারণ, এবং শাহাদাত তিনি বলছেন বোর্ডগুলোর মধ্যে এত বৈষম্য কেন। নয়ন বলছেন আমার মনে হয় প্রধান কারণ অভিভাবক আর ফেসবুক। আরিফ বলছেন পাশের হার কমেছে কিন্তু বেড়েছে হতাশা। অপূর্ব বলছেন ঢাকা বোর্ডের ছাত্ররাই কি শুধু ছাত্র, অন্য বোর্ডের ছাত্ররা কি ছাত্র নয়, কিসের এত বৈষম্য। রানা বলছেন এটাই হচ্ছে দেশের সঠিক পাশের হার, এতদিন কৃত্রিমভাবে পাশের হার বাড়িয়ে রাখা হয়েছিল। শিমুল বলছেন বারবার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করলে এমনই হবে। রাকিব বলছেন এই সরকারের আমলে আর যাই হোক শিক্ষার মান শূন্যের কোঠায় নেমে এসেছে। শরীফ বলছেন যারা পাশ করলো বিশ্ববিদ্যালয়ে সবার জায়গা হবে, তো এই কনসার্নটি আসলে সবারই থাকে। আমাদের দর্শকরা যে মতামত দিচ্ছেন সেই মতামতের মধ্যে আসলে একটি বিষয় কমন, যে এই পাশের হার কমার ক্ষেত্রে আসলে নতুন ফর্মুলা যোগ করা একটা কারণ হতে পারে। বোর্ডগুলির মধ্যে তো বৈষম্য কেন সেই ব্যাপারটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আর শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। আরেকজন বলতে চাইছেন যে অভিভাবক আর ফেসবুককে দায়ী করছেন। শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন আবার যে এতদিনে খাতার সঠিক মূল্যায়ন হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন যে পাশের হার বিষয় নিয়ে মানুষের মতো মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। শিক্ষামন্ত্রী অবশ্য যদি পরীক্ষার ফল ভালো হতো তাহলে বলতেন যে তার সাফল্য শিক্ষার্থীদের সাফল্য, এখন পরীক্ষা ফল একটু খারাপ হয়েছে সেই জন্য মূল্যায়ন ভালোভাবে করা হয়েছে। আসলে কথার তাহলে কি এতদিন যে ভালো ফল হয়েছে সেটি কি আসলে মূল্যায়ন সঠিক ছিল না, সেই প্রশ্নটি অবশ্যই উঠবে যে মূল্যায়ন সঠিক ছিল না। এবং যারা মানে গত বছর পাশ করলো তারা তাহলে কি মনে করলো। আমি গত বছর পাশ করলে খুবই মাইন্ড করতাম আসলে। কিন্তু এই বছর কিন্তু প্রতিযোগিতা হবে, এই বছর যারা পাশ করেছে তাদের সঙ্গে এবং যারা আগের বার পাশ করেছে অবশ্যই অবশ্যই তারা যখন কম্পিটিটিভ পরীক্ষায় বসবেন, বিসিএস বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার মতো ব্যাংকার্স রিক্রুটমেন্ট বা অন্যান্য পরীক্ষার জন্য তাদেরকে এদের সাথেই আসলে প্রতিযোগিতা করতে হবে। সুতরাং এক বছর পরীক্ষার মূল্যায়ন ভালো হয়নি, এই বছর ভালো হয়েছে বলে শিক্ষামন্ত্রী এর জন্য শিক্ষামন্ত্রীকে বাহবা দেওয়া যাবে কিনা আমার অনেক সন্দেহ আছে। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ দিতে চাই, তারা নানা রকম মতামত আমাদের কাছে পাঠিয়েছেন। কিডনি, লিভার সহ বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গহীন অবস্থায় শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শরীয়তপুরের সখীপুরে। নিখোঁজের 8 দিন পর শনিবার উদ্ধার হয় লিজার মরদেহ। পরিবারের অভিযোগ জড়িতদের চিহ্নিত করার পরিবর্তে উল্টো হয়রানি করছে পুলিশ। 15 জুলাই সকালে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী লিজা। দিন গড়ালেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সখীপুর থানায় ডায়েরি করেন লিজার বাবা। সপ্তাহ পেরিয়ে 22 জুলাই ছৈয়ালকান্দি গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হয়। পরনের কাপড় দেখে লিজাকে শনাক্ত করে তার পরিবার।
লিজার মরদেহের তদন্ত শেষ করতে গিয়ে লিভার, কিডনি সহ বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাননি চিকিৎসকেরা। আলামত গোপন করতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। কোনো রাসায়নিক পদার্থ যা শরীরের মাংসপেশি, চামড়াকে সহজে পচনশীল করে ফেলে, এই ধরনের যে কোনো পদার্থ তারা ব্যবহার করতে পারেন। পোস্টমর্টম করার আমরা চেষ্টা করলাম, তখন দেখা গেল ভিতরে তার হার্ট, লিভার, কিডনি, ইউটেরাস, কোনো খাদ্যনালী, কোনো অঙ্গই আমরা পাইনি। মরদেহের এমন বিকৃতি রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। শিশুদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকেরা। আমাদের আশেপাশের বাচ্চারাও আসে এবং আমাদের বাচ্চারাও আসে, তাদের কখন কি হয়ে যায় তা তো বলা যায় না, এই কারণেই বাচ্চাদের সাথে আসা। এই খুনের বিচার চায় লিজার পরিবার, তবে পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তাদের। উল্টো হয়রানি করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। আমরা সব সুষ্ঠু বিচার চাই, এটা কে করছে স্যার, উদ্ধার করতে চাই গো স্যার। কানতেও পারি না ভাই, আমার মায় আমার জ্বলে, আমার তো জ্বলে, আমি কানতেও পারি না থানার বাড়ি ফিরতে। পুলিশ বলছে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে সর্বাত্মক চেষ্টা করছেন তারা। এবারে তদন্ত কার্যক্রম অব্যাহত রাখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবারে তদন্ত করতেছেন। তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ঘটনার সঙ্গে বিশেষ কোনো চক্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার প্রথম জন্মদিন আজ। কেক কেটে এবং মিষ্টি বিতরণ করে উদযাপন করছে সুরাইয়ার পরিবার। প্রতিবেশীরাও যোগ দিয়েছেন আনন্দ আয়োজনে। তবে মামলার বেশিরভাগ আসামি জামিনে মুক্ত থাকায় আনন্দের মাঝেও ছিল শঙ্কা। জন্মদিনের সকাল থেকেই উৎসবের নানা আয়োজন মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার বাড়িতে। কেক কাটার পাশাপাশি আশপাশের পাড়া মহল্লায় মিষ্টি বিতরণ করেছে সুরাইয়ার পরিবার। মেয়ের জন্মদিনে নতুন জামা তৈরি করেছেন নাজমা পারভিন, কিনে দিয়েছেন নতুন খেলনা। এমনি দিকে মনে কষ্ট থাকলো, আমি আজকে খুশি, আমার বাচ্চা ফিরে ভালো আছে, বাচ্চার শরীর দেখতে ভালো ছিল। এদের মতন ছোট বাচ্চাদের নিয়ে আমি একটু জন্মদিন পালন করতে চাচ্ছি স্বাভাবিকভাবে, এই ফল দিয়ে, কেক মেক দিয়ে। সারাদিনই ভাই বোনের সঙ্গে হেসে খেলে কেটেছে সুরাইয়ার। জন্মদিনে ছোট বোনের প্রতি বাড়তি নজর ছিল ভাই বোনেরও। আজকে আমার বোনের জন্মদিন, আমি আমার বোনের সাথে খেলতে পারছি, খুব আমার ভালো লাগছে। মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ ও একজন খুনের ঘটনায় 16 আসামির মধ্যে 11 জন এখন জামিনে মুক্ত। এই কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে সুরাইয়ার পরিবার। পরিবারের পর এটা হুমকি টুমকি বিভিন্ন ধরনের কথাবার্তা আসছিল। তারপর আমি জিনিসটা মাননীয় পুলিশ সুপারকে জানাইছি, সে বলেছিল যে তোমার কোনো সমস্যা হলে আমরা তো আছি। তারপর আর কোনো সমস্যা হয়নি। আমার আইনটা এখনো পুলিশ প্রশাসন আমার পক্ষে, তারা বলেছে যে কোনো সমস্যা হলে আপনি আমাদের জানাবেন। চাঁদাবাজি, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার নিয়ে 2015 সালের 23শে জুলাই দুয়ারপাড়ে ক্ষমতাসীন দলের সমর্থকদের সংঘর্ষে গোলাগুলি হয়। এ সময় 8 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম পেটে গুলিবিদ্ধ হন। নিহত হন মমিন ভুইয়া নামে একজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চিত্রনায়ক শাকিব খানকে চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এছাড়া শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ 3টি সিনেমায় শাকিব খানের কাজ করতে বাধা নেই জানিয়ে আদেশ দেয় আদালত। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার প্রতিষ্ঠাতা সেলিম খানের করা রিট আবেদনের শুনানি শেষে আদেশ দেয় হাইকোর্ট। তথ্য সচিব সহ চলচ্চিত্র পরিবার সংশ্লিষ্ট 18 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি AKM জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে, ওই প্রেস রিলিজ যেটা আছে সেটাকে স্থগিত করেছে। এই আপনার এই যে পিটিশনের যে 3টা সিনেমা আছে সেই 3টা সিনেমার ক্ষেত্রে এই প্রেস রিলিজে স্থগিত করেছে এবং একই সঙ্গে মাননীয় আদালত একটা নির্দেশনা দিয়েছেন যে সকল সহযোগী সংগঠন যাদেরকে আমরা এখানে বিবাদী করেছি তারা যেন এই 3টা সিনেমা সাকিব খান শুটিংয়ের ক্ষেত্রে যেন সব ধরনের সহযোগিতা করে। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। আর শেষ করব কোরীয় সীমান্তে ফের চালু হতে যাওয়া পিস ট্রেনের কিছু ছবি দেখিয়ে তার আগে বিদায় নিচ্ছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।